ইলিয়াস হোসেন বলাই বাহুল্য, আপনারা সবাই তাকে চিনেন। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস পাল্টে দেওয়া একজন নায়ক বলা যায়। অনেক কথাই বলে, অনেক আন্দোলনের ডাক দেয় এবং একই সঙ্গে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে অনেক উপদেশ, তারপরে অনেক নির্দেশও দেয়। কতগুলো সরকার পালন করে কে জানে। কিন্তু এটা তো বলাই বাহুল্য যে এই 5 আগস্ট 2024 সালের যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, এটার পিছনে জনমত গঠনে এই ইলিয়াসের কিন্তু অনেক অবদান ছিল, এটা কিন্তু মানতেই হবে। দুঃখের ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের লোকজন এই লোকটাকে কোনো পাত্তাই দেয়নি। তারা মনে করছে ওই অনলাইনে এসে, ফেসবুকে এসে, ইউটিউবে এসে বগর বগর করলে সেটা গিয়ে বাংলাদেশে কোনো কাজে খাটবে। কিন্তু আসলেই যে এই যুগে খাটে, এখন যে শুধু ওই যে সভা, মিছিল, মিটিং, এটাই যে জনমতকে প্রভাবিত করে তা না। বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়াই মনে হয় যে জনমত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাই হোক, এখন আসল বিষয় আসা যাক যে ইলিয়াস হোসেন একটা দারুণ কথা বলছে, আমার কিন্তু পছন্দ হয়েছে। তবে দুঃখের ব্যাপার কি জানেন, এই বিষয়টা আমিও বলতে চাইছিলাম। অর্থাৎ ইলিয়াস হোসেন যে বিষয়টা বলছে না, এই বিষয়টা আমি নিজে বলে একটা ভিডিও বানাতে চাইছিলাম। তো আমার বানানোর আগেই দেখলাম যে ইলিয়াস সেই বক্তব্যটা দিয়ে ফেলছে। এখন দিয়ে যখন ফেলছে তখন আর কি করা। ওই সেই জুতো আবিষ্কারের যে গল্প, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কার আপনারা শুনছেন না, কবিতা, আপনারা তো জানেন যে অবশেষে ওই মুসি কী করলো, ওই রাজার পা চামড়া দিয়ে ঢেকে দিল, তাই না? তো এর আগে রাজা, তার মন্ত্রী, পাইক পেয়াদা, উজির, নাজির কতজন রে বলল যে এই পায়ে যাতে ধুলো না লাগে ব্যবস্থা করো। তো তারা তো কত তুলকালাম কাণ্ড করলো, তাই না? যে গোটা মানে রাজ্য থেকে ধুলা দূর করার জন্য ঝাড়ু দিয়ে তারা ঝাড় দিল। তারপরে ধুলায় যখন ভরপুর হয়ে গেল তখন আবার এই যে ভিস্তি মানে কলসি দিয়ে পানি দিয়ে পুরা দেশটারে কাদা কাদা বানায় ফেললো, তাই না? তো অবশেষে মুসি এসে রাজার জাস্ট পা দুইটাকে ওই চামড়া দিয়ে মুড়ে দিলে পরে জুতা যেমন একদিকে আবিষ্কার হলো, ঠিক তখন ওই যে মন্ত্রী, যে প্রধানমন্ত্রী, সে কিন্তু খেপে গেল। খেপে গিয়ে বলল যে আমারও ছিল মনে, কেমন এই বেটা পেরেছে সেটা জানতে। অর্থাৎ ওই পা যে দুইটা মুড়া দিয়ে ধুলা দূর করা যায়, এটা উজিরে ওই রাজা ওই মন্ত্রীরও মনে ছিল। তো এই মুসিটা কেমনে জানলো? আমারও কাহিনীটা অনেকটা তাই, আমারও ছিল মনে। ইলিয়াস হোসেন কেমনে পারিল সেটা জানতে। আসল কথায় আসা যাক, সে কী লিখছে, শুধু উপদেষ্টারা না, আপনাদেরও মানে এনসিপি সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামাতও মারবে। ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন, প্রবাসী সাংবাদিক। কথাটা কাকে বলছে জানেন? ওই যে নাহিদ হোসেন আছে না, নাহিদই তো এনসিপির বর্তমান আহ্বায়ক মনে হয় নাকি, ওই যে নতুন যে দল, আগে তো ওই উপদেষ্টা পদে ছিল, তো সেখান থেকে পদত্যাগ করে এই এনসিপি দলটা গঠন করছে। তো এই নাহিদ ছেলেটা গত একদিন না 2 দিন আগে একটা চমৎকার একটা দিয়েছে, ওই সাক্ষাৎকার কোন এক টেলিভিশন চ্যানেলে। সে বলছে যে এই উপদেষ্টা যেগুলো আছে এগুলোর মধ্যে নাকি কতকগুলো ওই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে নাকি বিশ্বাসঘাতকতা করেছে। এবং শুধু তাই না, এই সমস্ত কিছু উপদেষ্টারা তারা এখন সেফ এক্সিট মানে কি, অর্থাৎ বাংলাদেশ থেকে নিরাপদে কেটে পড়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নাকি কথাবার্তা অলরেডি সেরে ফেলছে। তো নাহিদ বলল যে এদের নাম অচিরেই ঘোষণা করা হবে, জানানো হবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো তখন কিন্তু আমার মনে হয়েছিল যে নাহিদ, তুমি খালি উপদেষ্টার কথা কেন বলছো? উপদেষ্টাদেরকে তো ধরে এনে বসানো হয়েছে, তাই না? তারা তো আন্দোলনও করে নাই, কিছু করে নাই, তো জাস্ট উড়ে এসে জুড়ে বসেছে অনেকটা, এবং তাদেরকে ডাকা হয়েছে তাই আসছে। তারা তো আর নিজে থেকে কেউ এসে উপদেষ্টা পদে বসতে চায় না, তাই না? তাদেরকে ডেকে এনে বসানো হয়েছে। তো ডেকে এনে বসালে মন্ত্রীপদ মর্যাদায়
কেই বা না বসতে চায়, তাই না? ক্ষমতার মোহ কার না আছে? আমাকেও যদি ডেকে বসায় তো আমিও তো গিয়ে বসবো, তাই না? মাসখানেকের জন্য হলেও তো বসবো। মানুষের হিউম্যান টেন্ডেন্সি সেইটা। তো আমি এই যে ইলিয়াস হোসেন যেটা বলছে ওই বিষয়টা তো আমারও মনে ছিল যে ভিডিও করব। তো এই জন্য আমিও বলতে চাই ইলিয়াস হোসেনের সাথে তাল মিলিয়ে যে নাহিদ এই যে উপদেষ্টাদেরকে নিয়ে যে কথা বললে, তো তারা কি বোকা নাকি? তারা সব এক্সপিরিয়েন্সড না? তারা জানে না যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আস্তে আস্তে ঘোলাটে হচ্ছে এবং প্রত্যেক দিনই ঘোলাটে হচ্ছে, এবং বাংলাদেশের বর্তমান অবস্থা যেটা, আগামী 2-4 দিন পরে কি ঘটবে এটা নিয়ে কোনোই প্রেডিকশন করা যায় না। শুধু একটা প্রেডিকশন করা যায়, সেটা হলো এই অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদ বা আয়ু দিন দিন কমে যাচ্ছে এবং এদেরকে এখন যেতেই হবে। বিষয়টা এরকম। এবং কেন? তার কারণ এরা নিজেরাও বুঝতে পারছে যে বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে এত অজনপ্রিয় সরকার আর কখনোই আসেনি। অর্থাৎ এই উপদেষ্টারা বুঝতে পারছে ক্ষমতা থেকে যখন তারা চলে যাবে, এবং যেতে তো হবেই, তখন জনগণের কাছে তাদের এমন বেইজ্জতি হতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার গত 1 বছরেরও বেশি, মানে প্রায় 14 মাস, তাই না? 14 মাস ধরে বাংলাদেশে যে ওই গণপিটুনির যে একটা কালচার তৈরি করছে, এমনও আশঙ্কা আছে এই উপদেষ্টাদের কেউ কেউ হয়তো ওই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতেও পারে। তা সে ক্ষমতায় যারাই আসুক, সে জামায়াত আসুক, বিএনপি আসুক, বা অলৌকিক ঘটনাক্রমে যদি আওয়ামী লীগ আসে, মানে যে কোনো দল ক্ষমতা আসলেই এবং সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে, অর্থাৎ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা সিভিল গভর্নমেন্ট যখন ক্ষমতা আসবে, তখনই উপদেষ্টাদের আসলেই কিছু কিছু উপদেষ্টা আছে যাদের পরিস্থিতি আসলে খারাপ হবে। এটা যে কেউই বুঝতে পারে। এর জন্য বিশাল পলিটিক্যাল নলেজ থাকতে হবে, অ্যানালিস্ট হতে হবে, বিষয়টা এমন না। তো ইলিয়াস হোসেন বলছে যে দেখো, খালি উপদেষ্টাদের কথা চিন্তা করো না রে নাহিদ, উপদেষ্টাদের অবস্থা তো কাহিল হবে, বাট তোমাদের কি হবে? কারণ তোমরাই তো ছিলে নাটের গুরু, তাই না? মাঠে তোমরাই তো গরম করছিলে, তোমরাই তো সব কিছু করছো, তোমরাই তো আওয়ামী লীগের পতন ঘটিয়েছো, তাই না? এবং অতঃপর আওয়ামী লীগ নাইলে মাঠ ছাড়া হয়ে গেছে এই এনসিপি দলটা, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপরে ভর করে অথবা মিলিটারির উপরে ভর করে খোদ বিএনপি সম্পর্কেও তো অনেক উচ্চবাচ্য করছে, বলে নাই? করছে না? করছে তো। তাহলে এখানে যদি এখন বিএনপি ক্ষমতা আসে, তাহলে এই এনসিপির এই নেতা এরা কি নিরাপদ থাকবে নাকি? না। আমি ব্যক্তিগতভাবে খবর নিয়ে দেখছি বিএনপির বহু নেতাকর্মী, বহু সমর্থক ভয়ঙ্কর রকমভাবে এই এনসিপির এই সমস্ত এই নেতাদের উপরে ভীষণ বিক্ষুব্ধ। এদের কারণেই বিএনপির অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় আয় উপার্জন করতে পারে না, বিক্ষুব্ধ এই কারণে আয় উপার্জন করতে পারে না। সেই জায়গাটায় এই সমন্বয়করা নাকি আয় উপার্জন করছে। কিসের আয় উপার্জন বোঝেন তো? অর্থাৎ কেন ভাগাভাগি সমস্যা। এবং শুধুমাত্র এই কারণে এই এনসিপির নেতারা ওই বিএনপির হাতে রাম ধোলাই খাবে, এটা কিন্তু বলা যায়। ধরেন যে ঘটনাচক্রে যদি ওই জামায়াত ক্ষমতায় আসে, তাহলে বিরোধী দল কে হবে? বিএনপি হবে, তাই না? তো যদি বিরোধী দল বিএনপি হয়ও, তাহলেও কি এদের হাতে কি নিরাপদ? মানে এদের হাত থেকে এরা কি নিরাপদ? না। এমনকি খোদ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, তাহলে এই যে এই ইলিয়াস হোসেন বলছে না যে তেড়িবেড়ি করলে জামাত ইসলামও ধরে মাছ দিবে, বিষয়টা তাই। অতএব নাহিদ শুধুমাত্র যে উপদেষ্টাদের বিষয় বলছে যে তারা সেফ এক্সিট নিয়ে চিন্তা ভাবনা করছে, তো ইলিয়াস হোসেনের সাথে তাল মিলিয়ে আমিও প্রশ্ন করতে চাই যে নাহিদ, তোমরা নিজেরাই কি সেফ এক্সিটের চিন্তা ভাবনা করছো না নাকি? তোমরা কি মনে করো যে ক্ষমতার যখন পট পরিবর্তন হবে তোমরা বাংলাদেশের নিরাপদে চলতে পারবে? কি মনে হয়? আমার মনে হয় যে সেফ এক্সিটের চিন্তাভাবনা আসলে তোমরাই করছো, উপদেষ্টাদের নাম দিয়ে এটা হয়তো প্রচার করলে, তাই না? কিন্তু আমার মনে হয় যে এটা তোমাদের দুর্বলতা একটু আগে প্রকাশ করে দিলে, এই সমস্ত কথা না বললেও হতো। এই সমস্ত কথা বলাতে তোমাদের মানে দুর্বলতা প্রকাশ পেল, এবং তোমরা যে আসলে ভিতরে ভিতরে কী চিন্তা করছো এটা প্রকাশ যেহেতু হয়েই গেল,
তাহলে যারা এতদিন তোমাদের হয়তো একটু হালকা টাইপের ভয় টয় করতো তারা কিন্তু এখন আর একেবারেই ভয় করবে না, এই জিনিসটা বোঝো তো। তাহলে বয়স অল্প তো মানে মানে ওই ডিপ্লোম্যাটিক কথাবার্তা বা পলিটিক্যাল কথাবার্তা কীভাবে বলতে হয় ওই বিষয়ে এখনও ম্যাচুরিটি হয় না। এই কথা বলে সে যে নিজেদেরই দুর্বলতা প্রকাশ করে দিল এবং তারাই যে আসলে বস্তুত সেফ এক্সিটের চিন্তাভাবনা করছে, এটা তো যে কোনো লোকই বুঝতে পারে, তাই না? তো ইলিয়াস হোসেন সেই কথাটাই বলছে। তো আমাকে অতএব এটা তো মানতেই হবে, কারণ এই জিনিসটা তো আমার মাথায় আসছিল, বিষয়টা এরকম। তো এখন দেখা যাক কবে সরকারের মানে পরিবর্তন হয় আর নির্বাচিত সরকার কবে আসে, আমরা অপেক্ষাতে থাকলাম এবং তখন কি হয় সেটাও আমরা গভীর আগ্রহ সহকারে দেখার জন্য উন্মুখ হয়ে থাকলাম। ধন্যবাদ।